দেখ, রবি যখন আমাদের লোকেশন পাঠিয়েই দিয়েছে তখন এখনই বেরিয়ে পড়ি, কি বলিস? ওর সঙ্গে দেখাও তো হয় না কতদিন, বল? তাছাড়া ওর বিয়ে, আর আমরা যাবো, খাবো আর চলে আসবো, তা আবার হয় নাকি? ওর বিয়েতে আনন্দ তো করতেই হবে। তাই বলে 1 মাস আগে গিয়ে উপস্থিত হবি? এর কোনো মানে হয়? আমাদের কি কোনো কাজকর্ম নেই? কেন? ছুটি নিবি? আমাদের জিগরি দোস্তের বিয়ে, আর আমরা যাব না, তা আবার কি করে হয়? আহা, যেতে কি আমি না করেছি? নাকি আমি বলেছি আমি যাব না? কিন্তু তাই বলে 1 মাস আগে? আমার প্রাইভেট কোম্পানি ভাই, মুখ দেখে তো টাকা দেবে না। এতদিন ছুটি নিতে পারবো না। দেখ, আমাদের তো একটা দায়িত্ব আছে। ও অজপাড়া গায়ে থাকে, কিন্তু তাই বলে তো আমরা ওর বিয়েটা যেমন তেমন ভাবে দিতে পারি না। তেমন হলে আমরাও দায়িত্ব নেব। আর এখনই না যাই, অন্তত 10 দিন আগে যাব। তোরা সবাই অফিসে বলে রাখ, বুঝলি? তেমন হলে এখান থেকে এক্সট্রা কাজ করে, ওভার টাইম করে, মেকআপ করে নে। রবির বিয়েতে আমি দিনের দিন গিয়ে চলে আসতে পারবো না ভাই। সবাই ঠিক করলো 12 দিনের ছুটি নেবে অফিস থেকে। একদিন তো যাতায়াত করতেই লেগে যাবে, একদিন গিয়ে একটু বিশ্রাম নেবে, আর বাকি 10 দিন জমিয়ে আড্ডা দেবে তারা। সেই মতোই সবাই কথা রাখলো। ঠিক হলো বিশ্বের গাড়িতে ওরা সবাই মিলে বেরিয়ে পড়বে 10 তারিখে। 11ই পৌঁছে যাবে, 16তে বিয়ে আর 18তে বৌভাত। হাতে 3 দিন সময় থাকবে রবিকে সাহায্য করার। আর বিয়ের দিন শুধু আনন্দ আর মস্তি। ওই 4 দিন সবাই মিলে জমিয়ে আড্ডাও দেবে। সেই কলেজ পাসের পর সবাই যখন চাকরি খুঁজতে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই সময় হঠাৎ করেই রবি গ্রামের বাড়িতে চলে আসে। ওদের নাকি গ্রামে অনেক জমি জমাও আছে বলেছিল। তখন নাকি ওর দাদু রবিকে ডেকে পাঠিয়েছিলেন। তারপর সুজাতার সঙ্গে ওর সদ্য ছাড়াছাড়ি হয়েছিল। শুনেছিলাম ওর দাদু নাকি সেই সময় খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর আমরা যখন গেছিলাম ওর দাদুর অন্ত্যেষ্টিক্রিয়ায়, সেখানে কেমন যেন হয়েছিল আমাদের সাথে। তোদের মনে পড়ে? তাও তো বহু বছর হয়ে গেল, বল। এরপর আমরা বিয়ে থা করে সংসারে ব্যস্ত হয়ে পড়ি। শুধুই রবি এতদিন বিয়ে করেনি। এখন রবির বিয়ের কথা শুনে আমি তো বেশ খুশি। সুজাতার সাথে সম্পর্ক ভাঙার পর ভীষণ আঘাত পেয়েছিল রবি, জানিস। তারপর সুজাতার মৃত্যু। সেটাও কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই হয়তো এত বছর বিয়ে করেনি। এখন হয়তো নিজেকে সামলে নিয়েছে। যাই হোক, বিয়ে তো করছে। এর আগে যখন রবিদের বাড়িতে গিয়েছিলাম তখন এটা বুঝেছিলাম যে ওদের টাকা পয়সার তেমন কোনো অভাব নেই, তবে শহরের লোকের মতো অত ফালতু দেখনদারিও নেই। মাটির দোতলা বাড়ি, বাড়িতে গরু, মোষ, কুয়ো, টিউবওয়েল সবই তো আছে। আর গ্রামে তো পুকুরের অভাব নেই। ওদের 4টে পুকুরে মাছের চাষ হয়, জমিতে ধান চাষ হয়। গরুর দুধ আর টাটকা মাছ খেয়েছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ, শুনলাম তো এবার নাকি নতুন বাড়ি বানিয়েছে। ওই বাড়িতেই নাকি বিয়ে হবে। পুরনো বাড়িতে চাষের জিনিসপত্র আর গরু মোষ যেমন ছিল তেমন থাকবে। এত বছরে নিশ্চয়ই গ্রামটারও পরিবর্তন হয়ে গেছে। চল না, গিয়ে ভালোই লাগবে। আর আমি তো পুকুরে স্নান করার জন্য মুখিয়ে আছি। কত দিন সাঁতার কাটা হয়নি বলতো। যাবো বিয়েতে, তার মধ্যে তোর পুকুরে স্নান, সাঁতার, তারপর জ্বর নয় ডুবে গিয়ে একটা বিপত্তি ঘটিয়ে কেলেঙ্কারি বাঁধাবি? দরকারটা কি? আরে আগে তো যাই, তারপর নয় ওসব নিয়ে পরে ভাবা যাবে এখন। সেই মতো সবাই 10 তারিখ ভোরবেলাতেই বেরিয়ে পড়ে বিশ্বের গাড়িতে। অফিসে ওরা আগেই বলে রেখেছিল, কাজকর্ম সবকিছু এগিয়েই রেখেছিল। সবাই রেস্ট নিয়ে নিয়ে গাড়ি চালাবে। দুপুরের দিকে গরম থাকবে বলে ঘন্টা দিনেক কোনো একটা মোটেলে আশ্রয় নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বে। আবার রাতে রেস্ট নিয়ে তারা গাড়ি চালালে সকাল 8টা নাগাদ তারা পৌঁছে যাবে। আমরা তো রেস্ট নিয়েই গাড়ি চালাবো। আবার হোটেলে থেকে বেকার সময় আর টাকা নষ্ট করার দরকার নেই, বুঝলি? আগের বারের কথা মনে আছে তো? তাই আমার মনে হয় রাতে ওই অজপাড়া গায়ে গাড়ি না চালানোই ভালো। ধুর, এখন প্রত্যন্ত অঞ্চলেও আলোর ব্যবস্থা আছে, রাস্তা পাকা হয়ে গেছে। এত চিন্তা করিস না তো। তবুও অরুণের মনটা কেমন যেন খুঁত খুঁত করতে লাগলো। এমনিতেই রাতে গাড়ি চালানোর ভয়ঙ্কর বিরোধী সে। তার উপর আগেরবার যখন রবিদের বাড়ি গেছিল সেই ঘটনাটা মনে পড়তেই ভয় শিউরে উঠল। তবু সবাই যখন রাজি তখন আর কিছু বলল না সে।
তারা সবাই মিলে ঠিক করলো রবিদের বাড়িতে আগে গিয়ে রবিকে সারপ্রাইজ দেবে। সেদিন রেস্ট নিয়ে তারা দুপুরে এসে পৌঁছলো একটা মোটেলে। একটা এসি ঘর নিয়ে ওরা স্নান খাওয়া সেরে বিশ্রাম নেয়, একটু ঘুমিয়েও নেয়। ঘুম ভাঙতে দেখে সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে ওরা একটা কফি খেয়ে আবারও বেরিয়ে পড়ে। রবি আগে থেকেই লোকেশন বলে দিয়েছিল ফোন করে, বিয়ের নিমন্ত্রণ কার্ডের সঙ্গেও দিয়ে দিয়েছিল, তাই অসুবিধে হওয়ার কথা নয়। এছাড়া এর আগেও রবির বাড়ি গেছিল তারা, তাই কিছু কিছু জিনিস এখনো ওদের মনে আছে। তা হ্যাঁ রে, ওই বোরল গ্রামের আগেই সেই বোরল জঙ্গলটা আছে না, সেই জঙ্গলটা মনে আছে তোদের? এখনো ভেবে দেখ রাতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাবি কিনা, কারণ এরপর বোরলের জঙ্গলের রাস্তা শুরু হবে। তখন কিন্তু রাতে আর থাকার জায়গা পাবি না। আরে বাবা, গাড়ি তো আমি চালাবো, তোরা খাবার কিনে নে, খেয়ে একটু ঘুমিয়ে নিবি। আমি পরে খাবো, খেলেই তো ঘুম পাবে। আমি যতক্ষণ পারবো গাড়ি চালাবো, তারপর তোদের মধ্যে কেউ চালাবি, ঠিক আছে? সুজিত আর অরুণ ঘাড় নাড়ল। এরপরে ওরা রাস্তার ধাবা থেকে রাতের খাবার কিনে নিল। এখনও রাস্তার ধারে ধারে বেশ আলো আছে, একটু দূরে দূরে স্ট্রিট লাইট জ্বলছে। ওরা জানে বোরলের চৌহদ্দিতে ঢুকলেই রাস্তার দুধারের বড় বড় গাছপালা তাদের ডালপালা ছড়িয়ে আকাশটাকে ঢেকে ফেলবে। আলোর জোর কমতে কমতে অন্ধকার বেড়ে যাবে। গাড়ির হেডলাইটও একটু দূরে গিয়েই যেন হারিয়ে যাবে। উফ, এত করে বললাম, নেমন্তন্ন কার্ড শুধু নয় লোকেশনও পাঠালাম, তাও দেখো এখনো 3 মক্কেলের কেউ এসেই উঠতে পারলো না। এদিকে আজ বিয়ে, আমি যে কি করি। তেরি ফোনটাও লাগছে না। রবি বেশ কয়েকবার 3 বন্ধুকে ফোন করেছে, ফোনেও পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা যথেষ্ট দুশ্চিন্তায় ফেলছে রবিকে। ওদের বাড়িতে ফোন করে জেনেছে 10 তারিখে 3 জন একসাথে বেরিয়েছে, তারপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওহ, গাড়ি খারাপ হলেও 3 দিনের বেশি তো লাগার কথা নয়। আর গাড়ি খারাপ হলেও ফোন তো আর 3 জনের একসাথে খারাপ হয়নি। কিন্তু এবার কি এমন হলো যে ওদের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না? কোনো অ্যাক্সিডেন্ট হলেও তো খবর পাওয়া যেত অন্তত। জাস্ট একদম উধাও 3 জন। এদিকে রবি স্থানীয় পুলিশকে জানিয়েছে, তারাও খোঁজ খবর নিচ্ছে। রবি অবশ্য বিয়ে বলে তাদের খোঁজ নিতে যেতে পারেনি, বাড়ির লোক তাকে যেতে দেয়নি। তবে পুলিশকে শুধু বলে এসে থেমে থাকেনি, ওদের বন্ধুদের আর গ্রামের কয়েকজনকেও বলেছে খোঁজ নিতে। রবির বাবা পুলিশের সঙ্গে কথা বলে জেনেছে ওরা 10 তারিখ ভোরেই রওনা দিয়েছিল। দুপুরে একটা মোটেলে বিশ্রাম নিয়েছে এবং ঘণ্টা 3 পরে তারা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছে। সেখান থেকে তারা রাতে একটা ধাবায় পৌঁছে খাবার নিয়েছে, তারপরে আবার গাড়ি নিয়ে বেরিয়েছে। কিন্তু তারপর তাদের আর কোনো খবর নেই। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে বোরলের জঙ্গলেই কিছু একটা হয়েছে। জঙ্গলটা এমনিতেই ভালো নয়। রবি তার বাবাকে বোঝায় এর আগে ওরা যখন দাদুর কাজে এসেছিল সে বারবার তাদের বারণ করে দিয়েছিল রাতে ওই জঙ্গলের পাশ দিয়ে বা ভিতর দিয়ে শর্টকাটে যেন গাড়ি না চালায়। কই সেবার তো কোনো গন্ডগোল হয়নি। নিশ্চয়ই কোথাও ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে আর ফোনের চার্জও শেষ। ওরা হয়তো কোথাও আটকে পড়েছে বেকায়দায়। কিন্তু রবির বাবা বারবার বলতে লাগলেন, আমার কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না রে। আমার মনে হয় ওরা নিশ্চয়ই বোরলের ওই জঙ্গলেই ঢুকে পড়েছিল। নিশ্চয়ই ওদের কিছু একটা হয়েছে। তার মধ্যে তোর আবার বিয়ে, তুই বিয়েটা ঠিক মতো সামলে নে। আমি পুলিশের সঙ্গে একবার খোঁজ নিয়ে আসি ওরা যে রাস্তা দিয়ে এসেছে সেখানে গিয়ে। তারপরেও যদি ওদের সন্ধান না পাওয়া যায় তবে আমি কিন্তু নূপুরকে ফোন করব। রবি ঘাড় নাড়ায়। ওদের গ্রামে একবার নূপুর আর মহামায়া এসেছিল। যাদের বাড়িতে এসেছিলেন তাদের বাড়িতে রাতে কাদের যেন চলাফেরার শব্দ, কাদের যেন ফিসফিস করে আওয়াজ শোনা যেত। রাতে ওরা ভয়ে বের হতো না, তবে যজ্ঞ করার পর অবশ্য সেসব একদম বন্ধ হয়ে যায়। নূপুর অবশ্য ওই সময় যজ্ঞের সময় ছাড়া বাকি সময় পুরো গ্রাম ঘুরে বেড়াতো।
গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতো। ভীষণ ভালো এবং মিশুকে মেয়েটি এই গ্রাম এবং বরুলের জঙ্গল সম্পর্কে অনেককেই নানা প্রশ্ন করে সেটার সম্পর্কে জেনেছিল। সে সময় পরিচয় হয় রবির বাবা শম্ভু বাবুর সঙ্গে। ওদের বাড়িতেও কয়েকবার এসেছিল সে। রবি পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছিল তাকে। তারপর থেকে নূপুরের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায় তার। এদিকে রবির বাবাও নূপুরকে ফোন করে কিছুতেই পাচ্ছেন না। অবশেষে রবির নতুন বউ ভোলার ফোন নাম্বার দেয়। সেই যজ্ঞের সময় সেও নাকি মহামায়াকে সাহায্য করেছিল, মহামায়াকে দেখাশোনা করেছিল, যাতে মহামায়ার কোনো রকম অসুবিধে না হয়। যাবার সময় সে মহামায়ার ফোন নাম্বার চেয়েছিল, কিন্তু মহামায়া ফোন ব্যবহার করেন না এই বলে নূপুর আর ভোলার ফোন নাম্বার দিয়েছিল। অবশেষে ভোলাকে ফোন করে পাওয়া গেল। ভোলা জানালো নূপুর আর মহামায়া শ্মশানে গিয়েছে পুজো দিতে, তাই নূপুরকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে ওরা ফিরতেই নূপুর আর মহামায়াকে সে জানাবে। তাদের গ্রামের কথা ভোলার মনে আছে। নূপুর আর মহামায়াকে নিয়ে সে যত দ্রুত সম্ভব চলে আসবে। পুলিশ ফিরে এসেছে, কিন্তু রবির 3 বন্ধুর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। যদিও এত বড় জঙ্গল পুরোটা খুঁজে দেখা তাদের পক্ষে সম্ভব হয়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওরা ফিরে আসতে বাধ্য হয়েছে। এদিকে নূপুর শ্মশান থেকে মহামায়ার সঙ্গে ফিরতেই দেখল তার ফোনে অনেকগুলো মিসড কল। ভোলা অবশ্য নূপুর আর মহামায়া আসতেই তাদের কথাগুলো জানালো। আমি জানতাম বোরেলের গ্রামে আমায় আবার যেতে হবে। সেবার যজ্ঞের সময় বুঝেছিলাম ওখানে, বিশেষ করে ওই জঙ্গলে, এমন কিছু আছে যা আমায় বারবার অস্বস্তিতে ফেলছিল। কিন্তু তখন ওই যজ্ঞটা সম্পন্ন করা বিশেষ জরুরি ছিল। কিন্তু মা, আমি তো শুনেছি ওই জঙ্গলে পুলিশও নাকি ঢুকতে ভয় পায়, আর মানুষ তো দিনের বেলাতেও ওই জঙ্গলে যেতে চায় না। তবে ওরাই বা ওই জঙ্গলে গিয়েছিল কেন? ওরা তো ওই গ্রামে নয় রে। রবির বিয়ে উপলক্ষে ওরা গ্রামে যাচ্ছিল, ভুল করে হয়তো বিরলের জঙ্গলে ঢুকে গেছে। এখন দেখতে হবে ওদের কি অবস্থা, আদতেও ওরা বেঁচে আছে কিনা। মহামায়া আর নূপুর বোরেল গ্রামে পৌঁছতে শুনল 3 বন্ধু নাকি ফিরে এসেছে। ওরা জঙ্গলের পথ ভুলে এক জায়গাতেই নাকি বারবার ঘুরছিল। ওদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল এবং ফোনে চার্জও ছিল না। তারপর অনেক কষ্টে ওরা জঙ্গল থেকে বের হয়ে আসে। খিদে আর জল তেষ্টায় ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পুলিশের চোখে পড়তে তারা ওদেরকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সবাই মোটামুটি এখন ঠিক আছে, শুধু শরীরটা একটু দুর্বল। অরুণ, সুজিত আর বিশ্ব কিভাবে জঙ্গলে গিয়েছিল, কিভাবেই বা ফিরে এসেছে, এটা আমায় জানতেই হবে। আসলে মা, জঙ্গলটা তো ভালো নয়। কেউ ওখানে গেলে আর ফেরে না। তাই আমরা বড্ড ভয় পেয়ে আপনাকে খবর দিয়েছিলাম। ওরা ফিরে এসেছে, এবার আমরা নিশ্চিন্ত। তবে আপনি কিছুদিন আমাদের এখানে থেকে যান। ওরা হাসপাতাল থেকে ফিরে আসুক। যতই হোক ওই জঙ্গলে গিয়েছিল তো, ওদের একটু আশীর্বাদ করে যাবেন দয়া করে, যাতে কোনো অশুভ কিছু ওদের সঙ্গে না হয়। মহামায়া কিছু বললেন না, শুধু ঘাড় নাড়লেন। এদিকে সবাই খুব খুশি। ঠিক হলো রবির বন্ধুরা ফিরে এলে ওদের সঙ্গে 2 বাড়ির আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে আরও একবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই মতো ব্যবস্থা করা হলো। নূপুর মহামায়াকে বলল, এখানে যখন আমাদের দরকার নেই মা, তখন চলে গেলেই তো হতো। দরকার না থাকলে আমি থাকবো কেন? এখানে যা দেখছিস সেটা আসল নয়। চুপচাপ যা হচ্ছে দেখে যা। নূপুর মহামায়ার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, শুধু হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। 2 দিন পরে রবির বন্ধুরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রবিদের বাড়ি আসে। দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, সবাই আনন্দ করছে। কিন্তু অরুণ, সুজিত আর বিশ্বের মুখে কোনো হাসি নেই। সবাই ভাবছে জঙ্গলের আতঙ্ক ওরা বুঝি এখনো কাটিয়ে উঠতে পারেনি। আচ্ছা মা, একটা জিনিস লক্ষ্য করেছো? এই গ্রামবাসীরা আনন্দ অনুষ্ঠান সব করছে, তবুও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে না?
এদের মুখগুলো কেমন রক্ত শূন্য, ফ্যাকাশে, আর হাসিগুলো কেমন যেন অদ্ভুত। আর আর রবির বন্ধুদের মুখেও তো কোনো হাসিই নেই। সবই মায়া, বুঝলি? সব ছেড়ে চলে যেতে হবে। তবুও মানুষ কি এত সহজে মায়া ত্যাগ করতে পারে? আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি সব বলছো? এই গ্রামের সব কিছুই যেন কেমন রহস্যময়। ওই ওই জঙ্গলে পুলিশ পর্যন্ত যেতে চায় না। বিয়ে বাড়িতে এসে বন্ধুরা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, আবার ফিরেও আসে। ওদিকে সবাই বিয়ে বাড়ির আনন্দে মাতোয়ারা, তবুও আমি কেমন যেন অদ্ভুত একটা বাজে গন্ধ পাচ্ছি এখানে আসার পর থেকে। শুধু তাই নয়, এখানকার এখানকার সবাইকে কেমন যেন অদ্ভুত লাগছে। এরা আবার তন্ত্রমন্ত্র করে জঙ্গলে মানুষ গায়েব করে না তো? হয়তো ওরা রবির বন্ধু জানতো না, তাই গায়েব করেছিল। জানতে পেরে আবার ছেড়ে দিয়েছে। সময় হলে সব জানতে পারবি। আর একটু অপেক্ষা কর, রাতটা গভীর হোক, ওরা আনন্দ অনুষ্ঠান মিটিয়ে ঘুমোতে যাক। আচ্ছা মা, তুমি রবির বন্ধুদের জিজ্ঞেস করবে না ওরা জঙ্গলে কিভাবে এতদিন কাটিয়েছে আর কিভাবে ফিরে এলো? আমি সবটা জানি। আজ নয়, সেই যজ্ঞের দিন থেকেই আমি জানি। তুই যে বিয়েতে জনসমাগম দেখছিস, এই জনসমাগম বারে বার হয়। ওরা বারবার আসে, তাই তো আমি এসেছি। নূপুর হাঁ করে মহামায়ার দিকে তাকিয়ে থাকে। কি যে বলছেন মহামায়া কিছুই বুঝতে পারছে না সে। নূপুর একবার ভোলার দিকে তাকায়, ভোলা যদি এ ব্যাপারে তাকে কিছুটা সাহায্য করে। কিন্তু ভোলা তখন নিজের ঝোলা থেকে এক এক করে জিনিস বের করছে। এসব দিয়ে কি হবে? সেই সময় রবির বাবা ওদের কাছে উপস্থিত হয়। মহামায়া জানিয়ে দিয়েছেন একটু আগেই যে নূপুর, ভোলা আর মহামায়া নিজে কেউ কিছু খাবেন না। তাদের শ্মশানে একটা পুজোর বিধি চলছে, সেই জন্যই নিষেধাজ্ঞা আছে। তবে এর পরের বার এসে ওরা অবশ্যই খাবে। তবে অরুণ, সুজিত আর বিশ্বকে মহামায়ার সঙ্গে কিছুক্ষণ থাকতে হবে। বেশিক্ষণ নয়, ওদের জন্য একটা কবচ বানিয়ে দেবেন মহামায়া। ওদের শরীর দুর্বল, কিন্তু এটা ওদের জন্য জরুরি। এসব নিয়ে কোনো অসুবিধে নেই মা। ওদের ভালোর জন্যে যা হয় আপনি তাই করুন। যদি বিশেষ কিছু সামগ্রীর ব্যবস্থা করতে হয় তবে সেটাও বলবেন। এটাই আমার কাজ, তাই আমি সব কিছু সঙ্গে নিয়েই এসেছি। আমার সঙ্গেই থাকে সব সামগ্রী। আপনারা আনন্দ করুন, সবাই সুষ্ঠু মতো খেয়েছে কিনা দেখুন। আপনার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে নেব। আর দরকার পড়লে অবশ্যই আপনাকে বলবো। শুধু ওই 3 জনকে পাঠিয়ে দিয়ে যান। রবির বাবা খুশি হয়ে চলে যান, বলে যান তিনি এক্ষুনি তাদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছেন। মহামায়া নূপুর আর ভোলাকে বাগানে গিয়ে সবকিছু গুছিয়ে নিতে বলেন। নূপুর ও ভোলার সঙ্গে যায়, যদিও তার মাথাতে কিছুই ঢুকছে না। তবুও মহামায়ার সঙ্গে থাকতে থাকতে বেশ অভিজ্ঞতা হয়ে গিয়েছে তার। কোনটা কোথায় লাগবে সে জানে। তাছাড়া ভোলা তো আছেই। বাগানটা এত অন্ধকার দেখে নূপুর বলে, এখানে ক্রিয়া করতে কোনো অসুবিধা হবে না? অন্ধকারেই তো আমাদের কাজ রে। অন্ধকার দূর করাই আমাদের কাজ। তাছাড়া এখানে চিতা সাজানো হবে, আমি সব ব্যবস্থা করেই রেখেছি, শুধু কাঠের দরকার। চল 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 চল, বাগান থেকে কাঠ সংগ্রহ করে আনি। কাঠ জোগাড় করতেই বেশ কিছুটা সময় লাগবে। মহামায়া মা কি এটাও জানতো, তাই বাগানে ক্রিয়া করবে বলল? কি জানি, তোর মা তো সবই জানে। তাছাড়া বাগানে কাঠ, শুকনো পাতা, খড়কুটো পাওয়া যাবে, এটার জন্য কোনো বিশেষ ক্ষমতা লাগে না। চল চল, ঝটপট হাত লাগা, বুঝলি? দুজনে মিলে জোগাড় করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুই শুকনো ছোট কাঠগুলো নে, আমি বড় কাঠগুলো নিয়ে যাচ্ছি। তারপর শুকনো পাতা ছড়িয়ে দিলেই আগুন জ্বলবে। শুদ্ধিকরণে চিতা জলে এই প্রথম শুনছি। তুই সব বুঝলে তো হয়েই যেত। নে নে, হাত লাগা দেখি। এখানে কি হচ্ছে তুমি কি কিছু বলবে? তুমি তো সব জানো। কেন, তুই বুঝতে পারছিস না? তোকে তো মহামায়া মন্ত্র দীক্ষা দিয়েছে। মনে কর না,
এটা তোর পরীক্ষা। কোথায় তোমরা আর কোথায় আমি? আমি সাংসারিক মানুষ, কত চিন্তা মাথায়। তবুও আমি যে মায়ের থেকে মন্ত্র পেয়েছি সেটাই আমার কাছে অনেক। তাছাড়া মন্ত্র নিলেই তো সবাই সব কিছুতে সিদ্ধ হয়ে যায় না। তার জন্য কঠোর তপস্যা দরকার, কৃচ্ছ সাধন দরকার, আর নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা দরকার। মহামায়া জেনেই তোকে দীক্ষা দিয়েছে রে, তোর মধ্যে সে ক্ষমতা আছে। তবে তবে সময় তো লাগবে। চিন্তা করিস না, সব কিছু জানতে পারবি। নে নে, এখন কাজগুলো আগে সার, সব সামগ্রী সাজিয়ে নে। মহামায়া রবির 3 বন্ধুকে নিয়ে এলো বলে। বলতে বলতে সেখানে মহামায়া পৌঁছে যান। চিতা তৈরি হয়ে গিয়েছে দেখে খুশিও হন। তবে রবির বন্ধুরা এত বড় চিতা দেখে একটু যেন ভীত হয়ে পড়েছে। এমনিতেই একদিন তাদের সঙ্গে যা হচ্ছে। মহামায়া 3 জনকে চিতার দিকে বসিয়ে তাদের হাতে তাগা বেঁধে দেন এবং তারপরে একে একে 3 জনের মাথায় মন্ত্র পড়তে থাকে। ওম কালভ্রাবং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবন্ধেনু রেখাম। সবাই যেন স্থির হয়ে যায় ধীরে ধীরে। তারপরে মহামায়া এসে চিতার ফাঁকা জায়গাটায় বসে ধীরে ধীরে মন্ত্র পড়তে লাগলেন। বেশ কিছুক্ষণ পর মহামায়া গম্ভীর কণ্ঠে বললেন, অরুণ, অরুণ প্রথমে সাড়া দিল না। তারপর বেশ কয়েকবার ডাকতেই সাড়া দিল সে। অরুণ, অরুণ, তোমার সবকিছু মনে আছে? তোমরা কেন এখানে এসেছিলে, কিভাবে ওই জঙ্গলে ঢুকেছিলে? হ্যাঁ, রবি আমাদের নেমন্তন্ন করেছিল রবির বিয়েতে। আমরা বেশ কিছুদিন আগে ওকে সারপ্রাইজ দেবার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম। রাতে যদিও আমাদের মোটেলে রেস্ট নেবার কথা ছিল, কিন্তু আমরা আগেও এসেছিলাম বোড়লে। তাই ঠিক করেছিলাম লোকেশন যখন আছে তখন রাতে আর মোটেলে থেকে লাভ নেই। রাতে গাড়ি চালিয়ে ভোরের মধ্যে পৌঁছে রবিকে সারপ্রাইজ দেব। তোমরা জঙ্গলের রাস্তায় গিয়েছিলে কেন? ওটা তো নিষিদ্ধ। আগে ওই বিশ্বটার জন্যে আমি বারবার নিষেধ করেছিলাম, কিন্তু বিশ্ব আর সুজিত আমায় গালাগালি করে বলল আমি নাকি ভীতু। কিন্তু এর আগের বারেও ওরা ওই জঙ্গলে ঢুকেছিল। তারপর তারপর কি অরুণ? সেই মেয়েটা। কোন মেয়েটা? আর কি হয়েছিল খুলে বলো অরুণ। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমরা 3 বন্ধু মেন রোড ধরেই গাড়ি চালিয়ে আসছিলাম সেবার রবির দাদুর শেষকৃত্যে যোগ দিতে। যদিও রবি ওই জঙ্গলের পথে যেতে নিষেধ করেছিল, কিন্তু বিশ্ব বারবার বলতে লাগলো জঙ্গলের পথে যেতে। ওই পথে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর দিনের বেলায় কি এমন হবে? সুজিত বিশ্বের কথা মতো সেইবারেও জঙ্গলে ঢুকে পড়েছিল। বেশ কিছুটা যাবার পর আমরা বুঝতে পারলাম কি ভুল করেছি। রাস্তা স্পষ্ট, কিন্তু ভিতরে এত গাছপালা যে ভিতরটা বেশ ঠান্ডা আর তেমনি অন্ধকার। আমাদের বেশ অস্বস্তি হতে লাগলো, তেমনি অজানা একটা ভয় করতে লাগলো। সুজিত আর গাড়ি চালাতে পারছিল না, তাই আমি গাড়ি চালাতে শুরু করলাম। ওদের বকতে লাগলাম যে কেন ওরা এই জঙ্গলে ঢুকলো গাড়ি নিয়ে। এই নিয়ে 3 বন্ধুর মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করেই কেউ একটা গাড়ির নিচে চলে আসে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বন্য প্রাণী। সুজিত আর বিশ্ব ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। আমি নিচে নেমে দেখতে চাইছিলাম, কিন্তু ওরা বারবার না করছিল। আমি ওদের কথা না শুনে নেমে পড়লাম। আর তারপর যে দৃশ্য দেখলাম তাতে আমার আমার বমি পেয়ে গিয়েছিল। আমি বমি করতে শুরু করলাম। দেখলাম একটা মেয়ের মুন্ডুহীন কাটা শরীর, মুন্ডুটা গাড়ির নিচে পড়ে কেটে ছিটকে গিয়েছিল। মেয়েটার পরনে
অদ্ভুত পাতলা পোশাক, গায়ে যেন কি সব মাখা। আধো আলোয় কিছু বোঝা যাচ্ছিল না। তাছাড়া দেখার মতো আমার অবস্থাও ছিল না। আমি সেখানেই জ্ঞান হারাই। আর তারপর তারপর কিছু মনে নেই। সুজিত, অরুণ জ্ঞান হারাবার পর তোমরা কি করেছিলে? আমরা কোনো রকমে অরুণকে গাড়িতে তুলে নিয়ে আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসি। আর ওই মেয়েটা? আমরা জানি না মেয়েটাকে। আমরা ওখানে রেখেই চলে এসেছিলাম। অরুণের জ্ঞান ছিল না। বিশ্ব ও জানলা দিয়ে মুখ বাড়িয়ে অনবরত বমি করছিল। আমি কোনো রকমে জঙ্গল থেকে বেরিয়ে রবিকে ফোন করি। ও এসে আমাদের নিয়ে যায়। তোমরা পরে রবিকে বা গ্রামের কাউকে ওই বিষয়ে কিচ্ছু বলনি? রবিকে বলেছিলাম, কিন্তু আর কাউকে বলার সাহস হয়নি। তোমরা জানতে পারোনি ওই মেয়েটাকে বা ওর পরিচয় কি? ওর বাড়ির লোককে তো জানানো উচিত ছিল। আমরা নিজেরাই এতটা ভয় পেয়ে গেছিলাম আর অসুস্থ হয়ে পড়েছিলাম যে ওই গাড়ি চালিয়ে আমরা ফিরতে পারিনি। ওদের গ্রামের একজন গাড়িটা চালিয়ে আমাদের পৌঁছে দেয় শহরে। তারপর আমরা নিজেদের বাড়ি চলে আসি। রবিও জানায়নি ওই মেয়েটাকে? ও অনেক পরে বলেছিল জঙ্গলে যে মেয়েটা কাটা পড়েছিল ওটা নাকি কালীর মেয়ে লালি ছিল। এই গ্রামে কালী নাকি ভীষণ বদনাম। ও নাকি ওই জঙ্গলে গিয়ে তন্ত্রমন্ত্র পূজা পাঠ করে, অশরীরীদের সঙ্গে সহবাস করে। লালি তাদেরই মেয়ে। লালির অনেক কালো শক্তি ছিল, যা দিয়ে সে অপরের ক্ষতি করতে পারত। গোপনে গ্রামের মানুষ কারো ক্ষতি চাইলে ওদের কাছে যেত, তবে সবাই ভয় পেত। জঙ্গলে ওরা ওসব তান্ত্রিক ক্রিয়াকর্ম আর পুজো পাঠ করতো বলে কেউ জঙ্গলে যেতে চাইতো না। যে যেত সে আর ফিরে আসতো না, আসলেও পাগল হয়ে যেত। যাদের দরকার তারা জঙ্গলের বাইরে একটা অশ্বত্থ গাছে নিজের শত্রু আর নিজের নাম লিখে রেখে আসতো। 7 দিনের মধ্যে শত্রু মারা যেতই। সেই লালির মৃত্যুর কথা শুনে আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কালী নাকি তার মেয়ের কাটা মুন্ডু নিয়ে গ্রামের সবার বাড়ি ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছে কে তার মেয়েকে হত্যা করেছে, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। তাই সে গ্রামে অভিশাপ দিয়ে এসেছিল যে তার মেয়েকে হত্যা করেছে সে মৃত্যুর থেকে ভয়ঙ্কর শাস্তি পাবে। আর তার মেয়ের মৃত্যুর জন্য সমস্ত গ্রামবাসী দায়ী, কারণ তারা সব জেনেও কিচ্ছু করেনি। তাই পুরো গ্রাম এক রাতের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। মহামায়া আবার মন্ত্র পড়তেই তিনজনেই নিজেদের সামনে ঢলে পড়ল। নূপুর নীরব দর্শকের মতো শুধু দেখছিল সবকিছু। জঙ্গলে গ্রামের মানুষের না প্রবেশ করা আর ভয় পাওয়ার কারণ তার কাছে এখন পরিষ্কার হলো। লালি আর তার মা কালীর জন্যই কেউ ভয়ে জঙ্গলে প্রবেশ করতে পারে না। ওই মর্মান্তিক মৃত্যু কালী সহ্য করতে পারেননি। হয়তো তার কারণেই রবির বিয়েতে আসা তার 3 বন্ধুর ওই দশা করেছে তন্ত্রের মাধ্যমে। কিন্তু তবে তাদের কোনো ক্ষতি না করে ছেড়ে দিল কেন? তাছাড়া এত বড় চিতাই বা সাজানো হয়েছে কেন? এইসব নানান প্রশ্ন নূপুরের সামনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু মহামায়াকে এখন কিচ্ছু জিজ্ঞেস করা যাবে না। তাকে বিরক্ত করলে তিনি রেগে যাবেন। তাছাড়া বিশেষ বিধি পুজোতেও বিঘ্ন ঘটবে। কিন্তু নূপুর এদিকে ধৈর্য ধরে রাখতে পারছে না। বিশেষ করে লালি আর কালীর কথা শোনার পরে জানার আগ্রহ আরো বেড়ে গেছে তার। ভোলা, ওদের চিৎ করে শুইয়ে দে তো। তারপর ওদের বুকের উপর কলা পাতা পেতে পিণ্ড, ফুল আর চাল কলা দে। নূপুর, ওদের মাথার কাছে ধূপকাঠি জ্বেলে দে। তারপর ওদের 3 জনের গায়ে আতর ঢেলে দে। ভোলা আর নূপুর তাই করল। এরা 3 জন রবির বিয়ের সময় এসেছিল ঠিক, কিন্তু এই জঙ্গলের পথে যেতেই ওরা রবির দাদুর শ্রাদ্ধের সময়ে যখন লালির মৃত্যু হয়েছিল সেই সময় চক্রে আবদ্ধ হয়ে গেছে।
ওদের সামনে আবার লালির মৃত্যু হয়। প্রতিদিন ওরা জঙ্গল থেকে বের হবার চেষ্টা করে, কিন্তু আবার সেই রাতে ওই জঙ্গলে উপস্থিত হয় আর প্রতিদিন লালির মৃত্যু হয়। ওরা বুঝতেও পারে না লালির মা কালী এসব করছে যাতে কোনোভাবে সময় চক্রকে বশে এনে লালিকে বাঁচিয়ে তোলা যায়। এজন্য তো বিশাল তন্ত্র সাধনার দরকার হয়। জানি না কালী সফল হবে কিনা, তবে হলে পৃথিবীর বিনাশ হবেই। কারণ সময় নিয়ন্ত্রণ করলে সে সময়ের রাজা হয়ে উঠবে, তার ইচ্ছে মতো সব ঘটবে। কিন্তু এই তিনজনকে যখন সময় চক্রে আবদ্ধ করেছে, তখন কালী যে সে সাধিকা নয়। দেখা যাক কি করা যায়। সময়কে নিয়ন্ত্রণ করা কি সম্ভব মা? সে তো কেবলমাত্র ঈশ্বর করতে পারেন। ঈশ্বরও তো মানুষের রূপেই পৃথিবীতে অবতীর্ণ হন। তাছাড়া এমন কত সাধক সাধিকা আছেন যারা সময়ের বাইরে গিয়ে তাদের আগের মনীষীদের সাথে কথা বলেন, জ্ঞান সংগ্রহ করে এসেছেন। যাক, ওইসব এখন আলোচনার সময় নয়। এখন যা বলি মন দিয়ে শোন। নূপুর যেন এতক্ষণ এই সময়েরই অপেক্ষা করছিল। কালী কতটা শক্তিশালী তা আমি জানি না, তাই আমার যদি কিছু হয়ে যায় তবে তোরা আশ্রমে নিয়ে গিয়ে রেখে দিবি আমায়। খবরদার দাহ সৎকার করবি না। এসব কথা কেন বলছো মা? তুমি তো এর আগে এসব বলনি। তুই এখনো কিছু বুঝতে পারিসনি? নূপুর হতবাক হয়ে শুধু ঘাড় নাড়ে। মহামায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এ গ্রামের সবাই মৃত। সে কি, সারা গ্রাম এখনো আলোয় ঝলমল করছে। বিয়ের আনন্দের সবাই মাতোয়ারা, সবাই আনন্দ ভোজ খেয়ে সবে হয়তো ঘুমোতে গেছে। এই তো সবার সঙ্গে কথা বলে এলো। মহামায়া মা এসব কি বলছে? মহামায়া নূপুরের মুখ দেখে বুঝতে পারেন যে নূপুর এখনো কিছু বুঝতে পারেনি। এ ঘটনার শুরু এই চার বন্ধুত্বের শুরু থেকেই। এরা চারজন ভালো বন্ধু শুধু নয়, হরিহর আত্মা ছিল। অরুণ, সুজিত আর বিশ্ব শহরে থাকলেও রবিকে গ্রামে চলে আসতে হয়, কিন্তু তাতে তাদের বন্ধুত্ব কমেনি। রবি সুজাতা নামে একজনকে ভালোবাসত, কিন্তু গ্রামে আবার লালি রবির জন্য পাগল ছিল। কিন্তু কালী আর লালিকে গ্রামের সবাই ভয় পেত। লালি জানতো যার সঙ্গে রবির বিয়ে দিক না কেন, লালির সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না ওর বাড়ির লোক। ঠিক এই সময় লালি আবার শোনে রবি শহরে পড়তে পড়তেই কোনো এক মেয়ের প্রেমে পড়েছে। সে তো খাওয়া দাওয়া ছেড়ে পাগল হয়ে যায়। কালী আর যাই হোক, মেয়ে বলতে অজ্ঞান ছিল। মেয়েকে সে ভীষণ ভালোবাসত, আর লালির এই অবস্থা কালীর কিছুতেই সহ্য হচ্ছিল না। প্রথমে নানা রকম জাদু ও পিশাচ মন্ত্রের দ্বারা সুজাতা আর রবির সম্পর্ক সে ভেঙে দেয়। যারা একসময় নিজেদের সংসার বাঁধার স্বপ্ন দেখত, তারা হঠাৎ করেই নিজেদের মধ্যে মুখ দেখাও বন্ধ করে দেয়। বাকি তিন বন্ধুও হতবাক। ওরা ভেবেছিল হয়তো সুজাতার মতো আধুনিকা মেয়ে গ্রামে যেতে চাইছে না, এই নিয়ে মনোমালিন্য হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সে সম্পর্ক আর ঠিক হয় না। এবার সে তান্ত্রিক ক্রিয়া করতে শুরু করে রবির পরিবারের ওপর। প্রথমেই রবির দাদুর উপর ক্রিয়া করা হয়। তিনি মারা যেতেই রবি গ্রামে ফিরে আসে। কালীর কাছে এটা ছিল সুবর্ণ সুযোগ। রবিকে বশে আনতে পারলেই তার সঙ্গে লালির বিয়ে দিয়ে তাকে পরিবার থেকে আলাদা করে দেবে। লালিকে সে কথা বলতেই লালি খুব খুশি হয়ে যায়। সেও মায়ের সঙ্গে যোগ দেয় ওইসব তান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু বিধির বিধান হলো মারাত্মক। যে দাদুকে কালা জাদু করে কালী মেরে ফেলেছিল, তার শেষকৃত্যে এসে রবিরই তিন বন্ধুর গাড়ির তলায় মৃত্যু হয় লালির। বলে না, অপরের জন্য গর্ত খুঁড়লে নিজের কবর অবধারিত। সেই রাতে লালি যাচ্ছিল রবিকে বশ করার জন্য। আর সেই ভয়ঙ্কর প্রক্রিয়া কি জানিস? শয়তানের কাছে নিজেকে বলি দিতে হতো, আর তাতে রবি আর সে একে অপরের হয়ে যাবে চিরদিনের জন্য।
তাদের আত্মা জুড়ে যাবে আবহমান কালের জন্য। কিন্তু ভগবান হয়তো রবির সহায় ছিলেন, তাই ওই সময়ে লালির মৃত্যু হয় গাড়ি চাপা পড়ে। সেই জন্যই লালির ওরকম অদ্ভুত পোশাক, অদ্ভুত ভস্য মাখা চেহারা দেখেছিল ওরা, আর তা দেখেই ওরা ভয় পেয়ে গিয়েছিল। তবুও কোনো রকমে গ্রামে পৌঁছে রবিকে বলে ওরা সব। রবি এত কিছু না জানলেও কালী আর লালি যে জঙ্গলে তান্ত্রিক ক্রিয়া করে তা জানতো, তাই সে ভয় পেয়ে যায়। কিন্তু কালী না লালি মারা গেছে সে জানতো না। দাদুর শেষকৃত্য সম্পন্ন হতেই 3 বন্ধুকে গ্রামের একজনের সঙ্গে পাঠিয়ে দেয় শহরে। কিন্তু এর মধ্যেই গ্রামে খবর ছড়িয়ে পড়ে লালির মৃত্যুর। কালী নাকি পাগল হয়ে উঠেছে। সে নিজের মেয়ের মৃত্যু নিয়ে নাকি সবাইকে জিজ্ঞেস করছে যে কে তার মেয়েকে মেরেছে, কিন্তু ভয়ে কেউ তার সামনে আসছে না। যারা আসছে তারাও ভয়ে চুপচাপ পালিয়ে যাচ্ছে। আর তাই দেখে আরো রেগে কালী সবাইকে সাপান্ত করছে। সারা গ্রাম ঘুরে কোনো উত্তর না পেয়ে নিজের মেয়ের কাটা মুন্ডুটা নিয়ে নাকি কালী আবার জঙ্গলে চলে যায়। এমনিতেই কেউ বড়লের জঙ্গলে যেত না, এখন তো এইসব দৃশ্য দেখে তারা আরো ভয় পেয়ে যায়। ওদিকে কিছু মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ যদিও কালীকে ভয় পেত, তবুও এসব শোনার পর তারা জঙ্গলে যায় কালীকে ধরতে, যাতে তাকে ধরে কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে দেওয়া যায়। কিন্তু 2 দিন পর যে কজন পুলিশ গিয়েছিল জঙ্গলে কালীকে ধরতে, তাদের সবার মুন্ডু বড়লের জঙ্গলে আর গ্রামের সীমানার মাঝে একটা বট গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাতে সবাই আরো ভয় পেয়ে যায়। সবাই জঙ্গলের ওদিকে তাকানোই ছেড়ে দেয়। শেষে পুলিশরাও কালীর ক্ষোভের বলি হলো। কালীর একমাত্র মেয়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। তারপর আবার পুলিশকে বলেও কোনো লাভ হয়নি, বরং ওরা লালির মৃত্যুতে খুশি হয়েছিল। ওরা চাইছিল লালির শোকে যদি কালীরও মৃত্যু হয় তবে ওই জঙ্গল অভিশাপ মুক্ত হবে। ওই জন্যই ওরা কালীর কথার কোনো গুরুত্ব দেয়নি। এতে কালী আরো রেগে যায়। যিনি একা এতগুলো পুলিশকে মেরে ঝুলিয়ে দিতে পারেন তিনি অবশ্যই অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু কিন্তু এতগুলো গ্রামবাসী কিভাবে মরল? মহামায়া চিতায় মন্ত্র পড়ে অগ্নিসংযোগ করল। তারপরে বলল, আসলে কালীও তো মা। ও চেয়েছিল ওর মেয়েরও বিয়ে হোক, সেও নতুন বউ সাজুক, কিন্তু হঠাৎ করে তার কোল ফাঁকা হয়ে যায়। তাও সেই জঙ্গলে যেখানে কালী লালিকে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তার ভালোবাসাকে পাইয়ে দিতে চাইছিল। তাছাড়া ওই জঙ্গলে কেউ আসে না। সেখানে হঠাৎ করে একটা গাড়ি এসে তার মেয়েকে উড়িয়ে দেবে এটা কালী মানতেই পারছিল না। কালীর মনে হচ্ছিল গ্রামবাসীরা ষড়যন্ত্র করে এসব করেছে, এই জন্যই কেউ কালীকে কিছু বলছে না। তাই তন্ত্র দ্বারা লালির আত্মাকে সে বন্দি করে রাখে। তারপর লালির মুন্ডটা সযত্নে রেখে দেয়। ওই মুন্ডুর সাহায্যে তন্ত্র করে লালির আত্মাকে চালান করে কারো শরীরে, আর তারপর চলে প্রতিহিংসার তাণ্ডব। কিন্তু এতজন গ্রামবাসী একসাথে মরল কিভাবে? আত্মা বন্দি করে তাকে শক্তি যোগাতে বেশ সময়ের প্রয়োজন। আমার ধারণা রবির দাদুর মৃত্যু আর লালির মৃত্যুর পর থেকেই কালী তন্ত্র শক্তি প্রয়োগ করে লালিকে জাগ্রত করে। এই ভয়ের মধ্যে রবির বন্ধুরা আর গ্রামে আসেনি। ওদিকে রবির সঙ্গে অনেক আগেই সুজাতার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। রবির যখন বিয়ে ঠিক হয় তখন বোধহয় কালীর সাধনা সম্পূর্ণ হয়। কালী লালির মুন্ডুটা সযত্নে রেখে দিয়েছে জঙ্গলে, আর যত অনিষ্ট করছে কালী লালির ওই আত্মাকে চালান করে দেয় কোনো এক গ্রামবাসীর শরীরে। তারপর তাকে দিয়ে ক্ষতি করাতো অন্যদের। আচ্ছা, বুঝলাম। কিন্তু এখন তো বলছো সব গ্রামবাসী মারা গেছে, তবে এই 3 বন্ধু বেঁচে আছে কি করে? তা জানি না, আদপেও বেঁচে আছে কিনা কে জানে। এদের নিয়ে আমি পরে ভাববো। আগে লালির আর ওই গ্রামবাসীদের মুক্তির উপায় ভাবতে হবে। কিন্তু কালী কি এত সহজে
তোমায় এসব করতে দেবে? না, সেই জন্যই তো এত বড় চিতা সাজিয়েছি। তাছাড়া আমি নিজে সাধনায় বসে কালীকে সামলাবো। তুই আর ভোলা গ্রামের মানুষের প্রতীকী সৎকারের ব্যবস্থা করবি। ওদের দেহ তো পাওয়া যাবে না, ওদের ধারণা ওরা জীবিত। জীবন দশায় ওরা যা করতো প্রতিনিয়ত তাই তাই করে যাচ্ছে। ওই গ্রাম, ওই জঙ্গল মনুষ্য বর্জিত হয়ে আছে, তা ওরা জানে না। তাই ওদের সৎকার করতেই হবে। আমি সাধনায় বসবো এখন, তোরা সৎকারের কাজ শুরু কর। সে না হয় করছি, কিন্তু রবির বাবা তবে ভোলাকে ফোন করলো কি করে? আমি যখন আগে যজ্ঞ করাতে এসেছিলাম এ গ্রামে, রবির বাবা আর রবির স্ত্রী আমায় যথেষ্ট সাহায্য করেছিল। যদিও রবির তখন বিয়ে হয়নি, সে তখন শহরে। আমি তাদের রক্ষা কবচ দিয়েছিলাম খুশি হয়ে। তাই এই গ্রামে ওই দুজন জীবিত, কিন্তু তারাও কালীর মায়া জালে আবদ্ধ। লালি এখন ওই নিরীহ মেয়েটার দেহকে আশ্রয় করে রেখেছে। নূপুর আর কিছু বলল না। এরকম অভিজ্ঞতা তার এর আগে হয়নি কখনো। ওদিকে ভোলা সৎকারের কাজ শুরু করে দিয়েছে। মহামায়া আসন পেতে সাধনার কাজ শুরু করে দিয়েছে। ভোলা ঝোলা থেকে একটা নামের লিস্ট বের করলো। তারপরে নূপুরকে বলল, আহ, ওদের তো দেহ পাওয়া যাবে না, প্রতীকী সৎকার করতে হবে। তুই এক কাজ কর, থানা থেকে এই এই নামের লিস্ট দিয়ে গেছে। এটা দেখে মহিলাদের নামে একটা করে কাঠের পুতুল তৈরি কর। এমনিতে 108টা কুশ দিয়ে কুশ পুতুল তৈরি করে দাহ করা হয়, কিন্তু এখন সময় কম। তুই একটা কাঠের উপর আর একটা কাঠ রেখে ক্রুশের মতন কর। তারপর ওই মাটির মণ্ড দিয়ে মুন্ডু তৈরি করে ওই নাম দিয়ে এই মন্ত্র বলে পরপর সাজিয়ে রাখ। আমি পুরুষ আর বাচ্চাদের কুশপুতুল তৈরি করছি। আর হ্যাঁ শোন, যখন ওদের প্রাণ প্রতিষ্ঠা করবি মন্ত্র পড়ে, তখন ওই ঘি, দই, তিল আর ওখানে সরায় যেসব উপাদান আছে সেগুলো দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবি, কেমন? বাকি যাদের নাম থাকবে না তাদের ক্ষেত্রে আমি একটা বড় কুশপুতুল তৈরি করে তাদের উদ্দেশ্যে প্রাণ প্রতিষ্ঠা করব। তারপর নিয়ম মেনে এদের দাহ করা হবে। নূপুর ভোলার দেখা দেখি কাঠের পুতুল তৈরি করে তাতে ঘি, দুধ, দই এবং বাকি উপাচার দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে পাশাপাশি সাজিয়ে রাখতে লাগলো। নূপুর গ্রামের মহিলাদের এবং ভোলা গ্রামের পুরুষ এবং বাচ্চাদের কুশপুতুল তৈরি করে সাজিয়ে রাখতে লাগলো। এরপরে ওদের সৎকার করা হবে ওই বড় চিতায়। এতগুলো মানুষের মৃত্যু এবং তাদের সৎকারের কাজ করতে হচ্ছে বলে নূপুরের চোখে জল চলে আসে। শুধুমাত্র লালির জন্য কতগুলো মানুষের প্রাণ বলি দিয়েছে কালী। এমনকি বাচ্চাগুলো পর্যন্ত জানতেই পারল না তাদের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের দোষ কি আর কি কারণেই বা তাদের মৃত্যু হলো? কালী আর লালির উপরে নূপুরের রাগ বেড়েই চলেছে ক্রমশ। करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं। এদিকে মহামায়া আসনে বসে মন্ত্র পড়ে যাচ্ছেন ক্রমশ। পরপর প্রায় 200-র ওপরে কাঠের পুতুল তৈরি করা হয়েছে। অবশেষে ভোলা একটা বিশাল কাঠের পুতুল তৈরি করে বাকি গ্রামবাসীরা, যাদের নাম জানা যায়নি বা যারা কোনো কারণে বাদ পড়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যে ওই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করল। এরপরে অরুণ, সুজিত এবং বিশ্বর দেহটাকে সরিয়ে দূরে একটা গাছের সঙ্গে বেঁধে দিল, যাতে কালীর তন্ত্রের প্রভাবে তারা সৎকারে বাধা দিতে না পারে। বড় কাঠের পুতুলটাকে চিতার মাঝখানে আর বাকি পুতুলগুলোকে তার আশেপাশে সাজানো হলো। এরপরে ভোলা একটা পাটকাঠির আঁটি দিয়ে তাতে অগ্নিসংযোগ করে মন্ত্রপাঠ করতে লাগলো। তারপর একটা মাটির ঘড়ার জল কাঁধে নিয়ে নূপুরকে বলল, আমার ওই ঘরটায় আলগা একটা বাড়ি মেরে ফুটো কর। নূপুর ফুটো করতে সেই জল আর পাটকাঠি নিয়ে ভোলা 3বার চিতাটাকে প্রদক্ষিণ করল। এরপরে জল ছিটিয়ে ভোলা জ্বলন্ত পাটকাঠির মাথাটা বড় পুতুলটার মুখের ওপর আলগোছে ছোঁয়ালো। মুখাগ্নি করা হলে পুতুলের মুখগুলো যেদিকে ছিল সেই দিকের চিতার কাঠগুলোতে অগ্নিসংযোগ করল সে। শুকনো কাঠে তাড়াতাড়ি আগুন জ্বলতে লাগলো।
কাঠপোড়ার চিড়বিড় শব্দ হতে লাগলো। নূপুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওর মনে হচ্ছিল ওর প্রিয়জনদের বুঝি সৎকার করা হচ্ছে। এদিকে ভোলা মন্ত্রপাঠ করে চলেছে। মহামায়ার অবশ্য এইসবে দৃষ্টি নেই। সে এক নাগারে বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে। আগুনের শিখা লকলকিয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। এত কাঠের আগুনে চিতার আশপাশটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। নূপুর একবার তাকিয়ে দেখল দূরে গাছে বাঁধা 3 বন্ধুকে। না, ওদের এখনো জ্ঞান ফেরেনি। বাগানের বাতাসটাও যেন গুমোট হয়ে উঠেছে। ভোলা চিতায় আগুন দিয়ে মন্ত্র পড়া শেষ হলে চিতা থেকে একটু সরে এসে সে বসল। এবার তো ওরা মুক্তি পাবে বলো? সবে তো সৎকার হলো, এরপর শ্রাদ্ধ হবে। পিণ্ডদান করলেই ওদের আত্মা মুক্ত। নূপুর চুপ করে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রইল। নূপুর ভাবছিল সমস্ত গ্রামবাসীদের সৎকার যখন চলছে নির্বিঘ্নে, তখন আর ভয়ের কিছু নেই। কিন্তু সে যে কত বড় ভুল ধারণা নিয়ে বসেছিল সেটা কিছুক্ষণ পরেই বোঝা গেল। চিতার শুকনো কাঠ দাউ দাউ করে জ্বলছে। নূপুর মাঝে মাঝে এই 3 বন্ধুকে দেখে নিচ্ছে। তারা এখনো চুপচাপ শুয়েই আছে, হয়তো কোনো জ্ঞান নেই। দাহ কার্য তো সম্পন্ন, এবারে এই 3 বন্ধুর কি হবে? এদের কি অবস্থা দেখতে হবে। সময়চক্রে আবদ্ধ হলে এদের মুক্ত করতে হবে। কিন্তু সমস্যা এদের নিয়ে তো নয়, সমস্যা কালী আর লালীকে নিয়ে। লালীর আত্মা রবির বাবা আর তার স্ত্রীর মধ্যে হয়তো এখনো রয়েছে। তাদের মুক্ত করতে হবে। যদি তারাও মারা যায় তাদেরও দাহ সৎকার করতে হবে। তারপর গ্রামের শুদ্ধিকরণ করতে হবে। এখনো অনেক কাজ রে, এখনো অনেক কাজ। নূপুর হয়তো ভাবছিল ঝামেলা সব মিটে গিয়েছে, কিন্তু এখন তো দেখছে ঝামেলা সবে শুরু হলো। এ কোথায় এসে পড়েছে তারা? মহামায়া আগে থেকেই হয়তো সব জানতেন। এই মহিলার ক্ষমতা যত দেখছে তত হতবাক হচ্ছে সে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তবুও সে কত শান্ত হয়ে সবকিছু সামলে নিচ্ছে। নূপুরের ভাবনা হঠাৎই থমকে গেল। এত আগুনের উত্তাপ ছিল যে সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ করেই যেন ওদের ঠান্ডা লাগতে শুরু করেছে। একটু একটু সাবধানে থাকিস, কখন কি হবে কিছু বলা যাচ্ছে না। নূপুরের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। নূপুর বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। হঠাৎ করে রবির বাবা ছুটতে ছুটতে এসে বলেন, আপনারা এসব কি করছেন? সমস্ত গ্রামবাসী পাগলের মতো আচরণ করছে। ওদের সারা শরীর জ্বলে যাচ্ছে, মাটিতে পড়ে ছটফট করছে। আপনারা তো রবির 3 বন্ধুকে শুদ্ধিকরণ করবেন বললেন, তবে এসব কি হচ্ছে? সেটাই তো হচ্ছে। ওই দেখুন, 3 বন্ধুকে শুদ্ধিকরণ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তবে এই বিশাল চিতা কিসের? আপনারা নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। নয় সমস্ত গ্রামবাসী একসাথে ওরকম পাগলের মতো আচরণ কেন করবে? দেখুন, আমাদের চিন্তা শুধুমাত্র আপনাদের মঙ্গল কামনা, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। মহামায়া কি করছে? আমি যে এসেছি তার তো কোনো হেলদোল নেই। আর এত আলোই বা কিসের? এই চিতাই বা জ্বলছে কেন? মহামায়ার এইসবে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি মন্ত্রপাঠ করে যাচ্ছেন, যেন এইসবে তার কোনো কৌতূহলই নেই। মহামায়া তো শুদ্ধিকরণ মন্ত্র পড়ছেন, দেখছেন না? ওই জন্যই তো 3 বন্ধু শান্তিতে ঘুমোচ্ছে। আর আলো ছাড়া তো ক্রিয়া করা যাবে না। মহামায়া অন্ধকারে অভ্যস্ত, আমরা তো নয়। ওই 3 বন্ধুর মধ্যে কোনো খারাপ আত্মা বহর করলে, আমাদের ক্ষতি করলে, আমাদের তো আত্মরক্ষা করতে হবে নাকি? আর এটা যে চিতা, তা আপনাকে কে বলল? আমরা তো এমনি এই আগুন জ্বালিয়েছি যাতে কোনো অশুভ শক্তি এলে আগুন দিয়ে প্রতিরোধ করতে পারি। রবির বাবার মুখটা হঠাৎ করে কেমন যেন পরিবর্তন হতে থাকে। মুখে একটা বিকৃত হাসি ফুটে ওঠে। হাসিটা এতটাই কুৎসিত হয়ে ওঠে ধীরে ধীরে যে নূপুর সেদিকে তাকিয়ে থাকতে পারে না।
এবার বিকৃত মেয়েলি গলায় রবির বাবা বলে ওঠেন, তোরা কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমার এই মৃত্যুর জন্য তো ওই ওই তিনজন দায়ী। ওরা বাঁচবেই না, তোরাও বাঁচবি না। তোদের এত বড় সাহস, তোরা আমার খুনিদের সাহায্য করিস? আরে এসব এসব আপনি কি বলছেন? আপনি তো বললেন ওদের শুদ্ধিকরণ করতে, আর আর এ আপনার কেমন কণ্ঠস্বর! তাই নাকি? তাই জন্যই বুঝি এই চিতা সাজিয়েছিস? মহামায়া এমনি এমনি মন্ত্র পড়ছে, আমাকে বশ করতে মন্ত্র পড়ছে। আমি কি বুঝি না ভেবেছিস? ভোলা হঠাৎ করে চিতা থেকে একটা কাঠ তুলে নিয়ে বলে, এই কে তুই? কালী না লালি? আর তুই ওনার শরীরে প্রবেশ করেছিস কেন? এবারে রবির বাবার গগনভেদী একটা অট্ট হাসি শোনা যায়। তারপরে হাসতে হাসতে জ্বলন্ত চিতার কাঠ দুহাতে ঘাসের মতো ছেটাতে ছেটাতে সে বলে, তুই এই আগুনের ভয় দেখাচ্ছিস আমায়? আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই রে মূর্খ। সে আমি জানি, তোমার অনেক ক্ষমতা, আর তোমার মনেও অনেক যন্ত্রণা, কিন্তু মৃত্যু আর নিয়তির উপর তো কারো হাত নেই। তুমি তো লালি। দেখো দেখো এই তিনজনকে, ওরা তোমায় চেনে না, ওদের সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই। ওরা তো এসেছিল রবির দাদু শ্রাদ্ধে, যা তোমার আর তোমার মার কীর্তি। ওরা তো সেটাও জানতো না, কিন্তু তোমাদেরই কর্মফল, যার জন্য রবির বন্ধুদের গাড়ির নিচেই তোমার মৃত্যু হয়েছে। মৃত্যু কাউকে জানান দিয়ে আসে না, হঠাৎই আসে। তাই মৃত্যুকে মেনে নেওয়াই উচিত মা। ওরা ইচ্ছে করে আমায় হত্যা করেছে, আমার আর রবির বিয়ে যাতে না হয় তাই। আমি তো রবিকে ভালোবাসতাম, রবির জন্য আমি সব কিছু করতে পারতাম। কেন? করেছি আর করব। বেঁচে থাকতে যখন রবিকে পাইনি, মরে গিয়ে তাকে নিজের করে পাবো। আমি সুজাতাকে রবির জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই 3 বদমাইশের জন্য আমার মৃত্যু হয়। আর এই সুযোগে রবি পাশের গ্রামের একটা মেয়েকে বিয়ে করে নেয়। আমার এত কিছুর পরেও রবি আমার হলো না। তবেই বোঝো মা, তুমি তো সব কিছু করেছিলে, কিন্তু রবিকে কি পেয়েছো? পাওনি তো। তার বদলে তোমার মাকে তোমাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এটাই তো নিয়তি মা, এটাই তো নিয়তি। নিয়তির সঙ্গে লড়ে তো কেউ আজ পর্যন্ত জিততে পারেনি মা। এবারে রবির বাবা রাগে চিতার আগুনের জ্বলন্ত কাঠ ভোলার দিকে ছুঁড়ে মারে। ভোলা সঙ্গে সঙ্গে সরে যায়। নিয়তি? কিসের নিয়তি? আমি স্বয়ং আমার নিয়তি। আমার রবিকে আমি পেয়ে ছাড়বো। আর যে বাধা দেবে তাদের গ্রামবাসীদের মতো আমার মায়ায় আবদ্ধ করে রাখবো। তুমি তোমার মৃত্যু আর রবির প্রেমে অন্ধ হয়ে গেছো, আর তার থেকে বড় অপরাধী তোমার মা, যে তোমায় এই পথে নিয়ে গেছে। তোমার মনে ভালো মন্দের প্রভেদ মিটিয়ে দিয়েছে। তিনি তোমার মৃত্যুর পরেও তোমায় বন্দি করে রেখেছেন, মুক্তি পেতে দেননি। আমার মায়ের চিন্তা তোদেরকে করতে হবে না। আমার মা আমার সব কথা শুনেছে, আমার জন্য তন্ত্র শিখেছে। আমি যা চেয়েছি আমায় তাই দিয়েছে। আমাকেও তন্ত্রে সর্বশ্রেষ্ঠ করতে চেয়েছিল, কিন্তু ওই 3 জনের জন্য আমার সব আশা অপূর্ণ থেকে গেল।
আগে তোদের ওই জ্বলন্ত চিতায় পোড়াবো, তারপর ওই তিনজনকে, তারপর রবির স্ত্রীর দেহ আজীবন কবজা করে রবিকে নিয়ে এই গ্রামেই থাকবো। দেখি কে আটকায়। শোনো, আমার যা বলার ছিল আমি বলেছি, তবে এটুকু বুঝেছি তুমি কোনো কিছুই বুঝবে না, তাই তোমায় বলে কোনো লাভ নেই। এবার তুমি তোমার কর্মফল ভোগ করবে। আমার আর কিছুই বলার নেই, তবে তুমি ভেবো না তুমি তোমার ইচ্ছে মতন যা খুশি তাই করবে। বলে নূপুরকে ইশারা করতেই নূপুর মহামায়ার সাধনার আসন থেকে সিঁদুর নিয়ে এসে ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে রবির বাবার শরীরটা যেন থমকে যায়। তারপর জ্বলন্ত কাঠের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে সেটা। একটা জীবন্ত মানুষকে এভাবে চোখের সামনে পুড়ে যেতে দেখে নূপুর আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। ভয় ভোলারও লাগছে, কিন্তু এটা ভয় পাওয়ার সময় নয়। ও জানে এখন সামনে আরো বিপদ আছে। রবির বাবার সঙ্গে লালির আত্মাও কি মুক্তি পেয়ে গেল? সে আবার নতুন করে কোনো ছক খুঁজছে ওদের ক্ষতি করার, সেটা সে বুঝে উঠতে পারছে না। মহামায়াও একাগ্র চিত্তে জপ করছেন। ঠিক তখনই একটা দমকা বাতাসে চিতার আগুনটা কেঁপে কেঁপে উঠল। বাতাসটা ভারী হয়ে উঠল। মহামায়া চোখ খুলে তাড়াতাড়ি নূপুরের কাছে ছুটে গেল। নূপুর তখনও সংজ্ঞাহীন। এদিকে রবির তিন বন্ধু অরুণ, সুজিত আর বিশ্ব তখন উঠে দাঁড়িয়েছে। নিজেদের দড়ি ছিঁড়ে নিজেদেরকে মুক্ত করে ভোলার দিকে ছুটে আসে তারা। মহামায়া ভোলাকে সাবধান করে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে যান ওই তিন বন্ধুর দিকে। তিনজন তখন একসাথে মহামায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রক্ষা কবচের জন্য ওরা শুধু মহামায়ার নয়, নূপুর এবং ভোলাকেও স্পর্শ করতে পারে না। চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। শুধুমাত্র চিতার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। মহামায়া এক এক করে ওদের তিনজন বন্ধুর মাথায় হাত রাখতেই আবার তারা সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। মহামায়া ভোলাকে আবার তিন বন্ধুকে বেঁধে দিতে বলেন। তারপরে নূপুরের মাথায় সিঁদুরের তিলক কেটে দেন। ধীরে ধীরে নূপুরের জ্ঞান ফিরে আসে। নিজের জটা থেকে একটা চুল খুলে নূপুরের হাতে মন্ত্র পড়ে বেঁধে দিয়ে তিনি বলেন, এখন লালি আর কালি তাদের সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করবে, যাতে আমরা আমাদের কার্যে সফল হতে না পারি। যতক্ষণ না এই চিতায় লালির কাটা মাথা পোড়ানো যাবে, ততক্ষণ না লালি মুক্তি পাবে, না গ্রামবাসীরা মুক্তি পাবে। কিন্তু সে মাথা কোথায় পাবো মা? সে তো বেরোলের জঙ্গলে লুকোনো। এখানে আমি লালি আর কালীকে আহ্বান করব। তাদের সঙ্গে লড়াই করে তাদের আটকে রাখব। তুই আর ভোলা গিয়ে লালির মাথা নিয়ে আসবি। এই বলে ঝোলা থেকে একটা লেবু বের করে ভোলার হাতে দিয়ে বলেন, শোন, এই লেবুটা চালান দিবি। খবরদার, মন্ত্র থামাবি না এক মুহূর্তের জন্য। যেখানে গিয়ে লেবুটা থামবে তার আশেপাশেই পেয়ে যাবি লালির কাটা মুন্ডুটা। নিয়ে আসবি যখন পেছনে তাকাবি না, এসেই এই আগুনে ফেলে দিবি মুন্ডুটা। ভোলা হাত পেতে লেবুটা নেয়। এদিকে মহামায়া চিতার সামনে এগিয়ে গিয়ে মন্ত্র পড়তে লাগলেন জোরে জোরে। তারপরে চিৎকার করে বললেন, সাহস থাকে তো আমার সামনে আয় লালি আর কালি, দেখি কত তোদের তন্ত্রের ক্ষমতা আর তোরা কত মায়ার জাল বুনতে পারিস। মহামায়া নূপুর আর ভোলাকে ইশারা করতে জঙ্গলের দিকে পা বাড়ালো। ভোলা লেবুটাকে মাটিতে গড়িয়ে দিতেই সেটা গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো। পুরো লেবুতে সিঁদুর মাখানো, তবুও সেটা জোনাকির মতো জল করতে লাগলো। ওদের কোনো অসুবিধা হলো না লেবুটাকে দেখতে। নূপুরের ফোনের টর্চ জ্বালিয়ে আর ভোলা আর একটা ছোট টর্চ নিয়ে এগিয়ে যেতে লাগলো। গ্রামের সীমানা পেরিয়ে অবশেষে ওরা ঢুকলো বরলের জঙ্গলে। জঙ্গল যে এতটা নিঃশব্দ হতে পারে নূপুরের ধারণার বাইরে ছিল।
রাত জাগা পাখির ডাক তো দূরের কথা, পাতা বা হাওয়ার শব্দ পর্যন্ত নেই। সব যেন থমকে ভয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। শুকনো পাতা আর আগাছার মধ্যে দিয়ে এগিয়ে চলল লেবুটা। থামার কোনো নামই নিচ্ছে না, কোনো বাধাও যেন কাজ করছে না। এদিকে মহামায়ার মন্ত্রে আধপোড়া রবির বাবা উঠে আসে জ্বলন্ত চিতা থেকে। আধপোড়া চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে যেন। ভয়ঙ্কর রূপ নিয়ে মহামায়ার সামনে এসে দাঁড়ায় সে। কেন বেঁধেছিস আমায়? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কেন কেন? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তোর মৃত্যু একটা দুর্ঘটনা ছিল, অথচ তুই আর তোর মা সত্যিটা না জেনে শুধু রবির পরিবার নয়, বরং পুরো গ্রামবাসীদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দিয়েছিস। তোর মা কালা জাদু করে সবাইকে বশে এনে তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে। রবির স্ত্রীর দেহে প্রবেশ করে তুই রবিকে বশ করেছিস। কিন্তু তোরা মা মেয়ে ভুলে গেছিস মাথার উপরে ভগবান আছেন, তিনি সব দেখছেন। এবার তোদের পালা। আজ আমাদের শাস্তি দেবে কে? তোদের ওই ভগবান নাকি তুই? তোদের মা মেয়ের জন্য আমি যথেষ্ট, ভগবানকে কষ্ট দেবার দরকারটা কি? আগে আমার সঙ্গে মোকাবিলা কর, তারপর আমার মায়ের সঙ্গে বোঝাপড়া করিস। তোর সঙ্গে কি বোঝাপড়া করব? তুই তো আমার মেয়ের মতন রে। ভয় পেয়ে গেলে নাকি? কি রে, ভয় পেয়ে গেলে? আমরা তোর মুক্তি চাইছি, আর তুই তোর নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। তোর মা তোর আত্মাকে বন্দি করে শয়তানের কাছে বলি দিয়েছে। এর থেকে মুক্তি না পেলে আজীবন তোকে শয়তানের দাস হয়ে থাকতে হবে। যে ভালোবাসা পেতে তুই এসব করছিস সে তো মুক্তি পেয়ে যাবে। যাকে পাবার জন্য এত কিছু, তাকে তোর আর পাওয়া হবে না। তুই তুই মিথ্যে বলছিস, মিথ্যে। রবি আমার, আমার জীবনের জন্য আমার, সব মিথ্যে, মিথ্যে। তোর মাকেই জিজ্ঞেস কর, যে মুহূর্তে রবির বিয়ে হয়েছে সে মুহূর্ত থেকে রবি আর তার স্ত্রীর আত্মা পরস্পরের সঙ্গে একাত্ম হয়ে গেছে। তুই ইচ্ছে করলেও কিচ্ছু করতে পারবি না। এ অসম্ভব, অসম্ভব। না 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 না, কখনো হবে না। রবি শুধু আমার, 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 আমার। রবির নামে হুতি দেওয়া হয়ে গেছে, তার আত্মা মুক্ত। তুই যদি তাকে পেতে চাস তবে তোকেও মুক্ত হতে হবে। ঠিক সেই সময় বাগানে ছুটে আসে রবির শরীরধারী লালির মা কালী। চিৎকার করে সে বলে ওঠে, ওর কথা শুনিস না তুই, আমি রবির দেহে ভর করে আছি। রবি শুধু তোর, শুধু তোর। এসো কালী, তোমার শক্তি আর তোমার মেয়ের প্রতি ভালোবাসা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যে তোমার মেয়ের অন্ধ ভালোবাসায় মেয়ের ক্ষতি করছো, শুধুমাত্র মেয়ের জন্য তুমি পুরো গ্রামবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। মেয়ের তো সর্বনাশ করেছো, এখন আবার এই 3 নিরীহ ছেলের ক্ষতি করতে চাইছো। তোমার মেয়েই ওদের গাড়ির সামনে হঠাৎ করে এসে পড়ে, ওদের তো কোনো দোষ নেই। এই বলে মহামায়া সেই রাতের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখান কালী আর লালিকে। লালি জানত এ জঙ্গলে কেউ যাতায়াত করে না, তাই মায়ের কথায় তন্ত্রক্রিয়া করার জন্য ছুটে যাচ্ছিল সে। আর ঠিক তখনই লালি বেসামাল হয়ে গাড়ির নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে যায় মাথাটা। লালি বুঝতে পারছে না সত্যিটা আসলে কে বলছে। তার মাও বলছে রবির সঙ্গে তার মিলন করিয়ে দেবে,
আবার মহামায়াও। এদিকে নিজের মেয়ের এই ভয়ঙ্কর মৃত্যু দেখে কালী যেন আরো ক্ষেপে উঠেছে। মহামায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে সে। মহামায়াও এরকম কিছু আঁচ করেছিল, তাই সে আগে থেকেই প্রস্তুত ছিল। কালী তার উপর ঝাঁপিয়ে পড়তেই মহামায়া সঙ্গে সঙ্গে তার উপরে রামচন্দ্রপুরের শ্মশান থেকে আনা শ্মশানকালীর ফুল ছুঁড়ে দেয়। যেন তার শরীর পুড়ে যাচ্ছে। কালী কালী মা কালী, কালীকে পাপ হারিনি। এদিকে মায়ের এই ভয়ঙ্কর পরিণতি দেখে লালি এবার মহামায়ার গলা চেপে ধরে। মহামায়ার দম বন্ধ হয়ে আসতে থাকে, তবুও সে জোরে জোরে মন্ত্র পড়তে থাকে আর লালিকে বশে আনার চেষ্টা করে। শুরু হয় আত্মা আর মানুষের এক ভয়ঙ্কর লড়াই। এবারে লালি আর কালী দুজনে মিলে মহামায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। ওদিকে নূপুর আর ভোলা লেবুর পিছনে ছুটে চলেছে তো চলেছে। বন গভীর থেকে গভীরতর হচ্ছে। একসময় নূপুর হাঁপিয়ে গিয়ে বলে, আর আর কত দূর যেতে হবে? ভোর হওয়ার আগে তো আমাদের আমাদের ফিরতেও হবে। এভাবে চলতে থাকলে আমাদের ফেরার আগেই ভোর হয়ে যাবে। তাছাড়া তাছাড়া জঙ্গলে পথও তো খুঁজে পাবো না। তারপর তারপর ওই 3 বন্ধুর মতো খালি ঘুরে বেড়াবো। কালী এখানে নেই। কালীর তন্ত্রবিদ্যাও আমাদের ক্ষেত্রে কাজ করবে না। তাছাড়া যতক্ষণ না লালির মুন্ডটা পাচ্ছি, আমাদের কিছুই করার নেই। ওটা খুঁজে বের করতেই হবে। এগোতে এগোতে একটা বটগাছের নিচে সে লেবুটা থেমে যায়। ভোলা আর নূপুর সঙ্গে সঙ্গে আশপাশের মাটি খুঁড়ে দেখতে থাকে, কিন্তু কোথাও সেই মুন্ডিটা নেই। এদিকে সময় বয়ে যাচ্ছে। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে নূপুর একটা পিপল গাছে হেলান দিয়ে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে হেলে গিয়ে ভিতরে পড়ে যায়। বটগাছের নিচে একটা বড় ফোকর। ভোলা টর্চ জ্বালিয়ে দেখে ফোকরে যেখানে নূপুর পড়ে গিয়েছে সেখানে কালা জাদুর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃত পশু পাখির হাড়গোড় আর রক্ত, সব তন্ত্রের নানা রকম যন্ত্র। একটা যন্ত্রের মাঝখানে রাখা লালির মুন্ডিটা। নূপুর সেটাকে তুলতে যেতেই ভোলা বাধা দেয়, বলে, সাবধান নুপুর, ওই মুন্ডুটার শক্তিও কম নয়। ওটা তন্ত্র দ্বারা জাগ্রত করা। তুই ধরতে গেলেই তোকে আক্রমণ করবে। ভোলা ঝোলা থেকে একটা লাল কাপড় বের করে ওটা মুন্ডিটার উপরে ফেলে দেয় এবং তাড়াতাড়ি মুন্ডিটাকে কাপড় দিয়ে চেপে বেঁধে ফেলে। কিন্তু ওই কাটা মুন্ডিটারও কি ভয়ঙ্কর শক্তি! বারবার কাপড় শুদ্ধ নিয়ে পালাবার চেষ্টা করছে সেটা। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। ওদিকে লালি আর কালির যুগ্ম আক্রমণে মহামায়ার শক্তি কমে আসছে ধীরে ধীরে। তবুও সে মন্ত্র পড়তে থাকে। কালীকে ধীরে ধীরে চেতনা লুপ্ত হতে থাকে মহামায়ার। কালীর মুখে একটা ক্রূর হাসি। ঠিক তখনই জ্ঞান হারাবার আগেই মহামায়া দেখতে পান নূপুর এবং ভোলা ছুটে আসছে। চোখ বন্ধ হওয়ার আগেই মহামায়া বুঝতে পারেন লাল শালুতে ঢাকা লালির মুন্ডুটা জ্বলন্ত চিতায় ছুঁড়ে দিয়েছে ভোলা। ভয়ঙ্কর এক চিৎকারে পুরো গ্রামটা কেঁপে ওঠে। লালির আত্মা মুন্ডিটাকে রক্ষা করতে জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুন্ডুটা ততক্ষণে পুড়তে শুরু করেছে। অবশেষে মুক্তি পায় লালির আত্মা। এদিকে মহামায়া তখন অচৈতন্য অবস্থায় পড়ে গেছে মাটিতে। ভোলা ছুটে যায়। ওদিকে ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। চিতার আগুনও ধীরে ধীরে নিভে আসছে। ভোর হতেই থানা থেকে ইন্সপেক্টর ধীরেন্দ্রনাথ এবং কনস্টেবলরা জিপ নিয়ে ছুটে আসেন। তিনি মহামায়ার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে মহামায়া এবং অরুণ, সুজিত, বিশ্ব সহ রবিকেও তারা তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে দেন। নূপুর আর ভোলাও ছুটে যায় হাসপাতালে। বোরলের জঙ্গল সম্পর্কে কিছুই জানতেন না ইন্সপেক্টর ধীরেন্দ্রনাথ। মহামায়া যজ্ঞ করবেন সেটাও জানতেন তিনি।
কিন্তু এত কিছু হয়ে যাবে এবং তার নেপথ্যে এত ঘটনা রয়েছে সেটা জানা ছিল না ওনার। নূপুর আর ভোলার থেকে সবকিছু শুনে তিনি বললেন, ওরেলের জঙ্গলে কালীর আধিপত্য আছে জানতাম, নানা রকম কালো জাদু করত, সে খবরও আমাদের ছিল, কিন্তু ভয়ে ওই জঙ্গলে কেউ প্রবেশ করত না। কিন্তু এত হাসি খুশি একটা গ্রামে এক রাতে সমস্ত মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল, সেটা সত্যিই আশ্চর্যের বিষয়। যাই হোক, ওদের মুক্তি হয়েছে জেনে শান্তি পেলাম। আহ, এখনো নয় স্যার, ওদের নামে পিণ্ডদান করলে তবে ওদের আত্মা মুক্তি পাবে। কিন্তু ওদের যে ভ্রম ছিল ওরা জীবিত, সেটা থেকে মুক্তি পেয়েছে। তবে অরুণেরা কি ওই সময় চক্র থেকে বেরোতে পেরেছে? ওরা সুস্থ না হলে ঠিক বোঝা যাবে না, তবে আমার মনে হয় ওরা ওই কালচক্র থেকে বেরিয়ে এসেছে। এখন দেখতে হবে মহামায়া কেমন আছে। ডাক্তার অবশ্য জানায় সবই ঠিক আছে। মহামায়ার গলায় যথেষ্ট চাপ পড়েছিল, তাই 2-4 দিন কথা বলা বন্ধ থাকতে পারে। নিঃশ্বাস নিতে একটু হয়তো অসুবিধা হবে, তবে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুই এদের একটু দেখে রাখ, আমি গয়ায় গিয়ে ওদের সবার নামে পিণ্ডদান করে আসি। বেশি দেরি করলে কখন আবার কোন অঘটন ঘটবে কে জানে। ভোলা গয়ায় গিয়ে গ্রামের সবার নামে পিণ্ডদান করে আসে। ওদিকে মহামায়া তখন পুরোপুরি সুস্থ। রবি সহ অরুণ, সুজিত, বিশ্ব সবাই সুস্থ। মহামায়া আর ওই গ্রামে ফিরে যায় না। তিনি নিজের গ্রামে ফিরে যান নূপুরকে সঙ্গে নিয়ে। তবে ভোলাকে ওই গ্রামের শুদ্ধিকরণের দায়িত্ব দিয়ে যান তিনি। রবি, তার 3 বন্ধু এবং ধীরেন্দ্রনাথ বাবু ভোলাকে যথোপযুক্ত সাহায্য করার আশ্বাস দিয়ে যান। এমনকি লালি এবং কালীর নামে বিশেষ করে পূজার ব্যবস্থাও করা হয়। ভোলা, পুলিশ এবং গ্রামের সবার সাহায্য নিয়ে ওই বটগাছের কোটরে যেখানে কালী তন্ত্র সাধনা করত সেটা পুড়িয়ে দেওয়া হয়। যদিও লালির মুন্ডুটা পুড়ে ছাই হয়ে গেছে, তবুও রবি বাগানে গিয়ে চিতার ছাই ভস্যর সামনে গিয়ে লালিকে ধন্যবাদ জানায়। যতই হোক, লালি রবিকে ভালোবাসত বলে তাকে প্রাণে হত্যা করেনি। তবে সে যদি আগে জানতো শুধু শুধু গ্রামবাসীদের এভাবে মারতে দিত না, সে হয়তো লালিকেই বিয়ে করত। নূপুর এরকম ভয়ঙ্কর ঘটনার সঙ্গে এর আগে কখনো পরিচিত হয়নি। ভালোবাসা যেমন সুন্দর হয় তেমনি ভয়ঙ্করও হয়। আর লালির ভালোবাসা তো মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণার, যা শুধু রবি আর তার বন্ধু নয়, পুরো গ্রামটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মহামায়া না থাকলে তারা 4 বন্ধু হয়তো আর মুক্তি পেত না। লালি আর কালীও তাদের ধ্বংসলীলা চালিয়ে যেত। ভাগ্যিস মহামায়া ছিলেন। 4 বন্ধু ঠিক করে সব মিটে গেলে মহামায়া মায়ের আশ্রমে কদিন থেকে আসবে। যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হয়েছে তার থেকে একমাত্র তিনিই তাদের মুক্তি দিতে পারবেন। তারা সমস্বরে বলে ওঠে, জয় মহামায়া মহামায়া মায়ের জয়, জয় মহামায়া মায়ের জয়, জয় মহামায়া মায়ের জয়, জয় মহামায়া মায়ের জয়। মহামায়া মায়ের জয়। শুনছিলেন আমার লেখা নতুন মহামায়া সিরিজের গল্পের একটু অংশ। নতুন গল্পটির নাম লালি। আপনারা খুব শীঘ্রই সেটা অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলে শুনতে পাবেন অডিও স্টোরি হিসেবে। আপনারা এর আগেও মহামায়ার অনেক গল্প শুনেছেন, লক্ষ্মীস্তরা ও মায়ামায়, দাতাল, কনক দুর্গার অভিশাপ, ব্রহ্মসাপ ও মহামায়ার প্রচুর গল্প অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলে প্রকাশিত হয়েছে অডিও স্টোরি হিসেবে, এবং সেগুলোকে আপনারা প্রচুর 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 ভালোবাসা দিয়েছেন। এই যে ভৌতিক অডিও স্টোরি, এর মধ্যে মহামায়া একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে আপনাদের ভালোবাসার জন্যই। লেখিকা হিসেবে আমি সত্যি ভীষণ গর্বিত এবং আপনাদের এই আশীর্বাদ পেয়ে ধন্য। আমার আশা করছি নতুন যে গল্পটা আসবে লালি, সেটাতেও আপনারা এইভাবেই ভালোবাসায় ভরিয়ে দেবেন। চেষ্টা করব আপনাদের আরও নতুন নতুন গল্প উপহার দেওয়ার, বিশেষ করে মহামায়া সিরিজের গল্প যা আপনাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে। সেই গল্পগুলোকে আরও ভালো করে, আরও সুন্দর করে, নতুন প্লট
সাজিয়ে আপনাদের সামনে উপস্থিত করার। এইভাবেই ভালোবাসা দেবে। আমি লেখিকা শর্মিষ্ঠা মজুমদার আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং অভিশপ্ত অসমের চ্যানেলটির কাছেও আমি কৃতজ্ঞ। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার গল্পটাকে অবশ্যই শুনবেন, আগের মতোই ভালোবাসা দেবেন। ধন্যবাদ।